তোর এই রাজ্যে থাকা আর নিরাপদ হবে না। তোর মায়াবী জাদুশক্তির আভাস পেতেই কালনাগ যে তোকে আমার থেকে কেড়ে নেবার জন্য মরিয়া হয়ে উঠেছে। সে আমাদের পিছু নিয়েছে। তোর এই জলরাজ্যে থাকা আর নিরাপদ নয়। এই বলে পদ্মরানী তার মেয়েকে পদ্মবিলের জলে একটা পদ্ম ফুলের উপর রেখে দেয়। বলছি শুনছো, ঘরে যে একটুও চাল নেই, জমিতে এবার ভালো ফলনও হয়নি। হ্যাঁ গিন্নি, খুবই চিন্তায় আছি। এইভাবে চলতে থাকলে না খেয়ে মরতে হবে যে। তুমি এক কাজ করো, ওই পদ্মবিলে অনেক পানি ফল হয়েছে। পদ্ম কাটা গায়ে ফোটার ভয় কেউ ওই বিলে নামে না। তুমি যদি কিছু পানি ফল তুলে বাজারে বিক্রি করো, তা দিয়ে দুটো পয়সা রোজগার হবে। ঠিক আছে গিন্নি, তাই করি। দেখি কিছু পানি ফল তুলতে পারি কিনা। এই কথা বলে অজয় ওই পদ্মবিলে যায়। তারপর পদ্মবিলে নামতেই সে শুনতে পায়, এ কি বাচ্চার কান্নার আওয়াজ বলে মনে হচ্ছে, কিন্তু কান্নাটা কোন দিক থেকে আসছে? অজয় আওয়াজ অনুসরণ করে এগোতেই দেখে একটা বড় পদ্ম ফুলের উপরে একটি ফুটফুটে ছোট্ট মেয়ে শুয়ে কাঁদছে। এত বড় পদ্ম ফুল, আর এর ওপর এমন সুন্দর ফুটফুটে বাচ্চাটিকে কে রেখে গেল? ঠিক তখনই পদ্মবিলের জল থেকে উঠে আসে পদ্মরানী। ও আমার মেয়ে। এই বিলের তলায় আমার রাজ্য। আমার মেয়ে সেখানে একদমই নিরাপদ নয়। আমার মেয়েকে তোমার কাছে রেখে গেলাম। ওকে খুব যত্নে রেখো, কিন্তু মনে রেখো এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। 5 বছর বয়স পূর্ণ হতেই ওর মধ্যে দৈব শক্তি প্রকাশ পাবে। আমার মেয়েকে কোনোদিনও কষ্ট দেবে না। ওর চোখের জল যেন মাটিতে না পড়ে, তাহলে তোমাদের গ্রামে মহা সংকট নেমে আসবে। এই কথা বলে পদ্মরানী জলের তলায় চলে যায়, আর অজয় বাচ্চা মেয়েটিকে নিয়ে বাড়ি ফিরে আসে। গীতা, ও গীতা, কাকে এনেছি দেখো। ওপরওয়ালা এতদিনে মুখ তুলে চেয়েছেন। কি হলো? আজ এত আনন্দ কিসের? সেই কখন গেছো পানি ফল তুলতে? এই আসার সময় হলো? ওমা, এই যে এক ফুটফুটে মেয়ে, একে তুমি কোথায় পেলে? গোটা শরীর থেকে যেন জ্যোতি ঠিকরে বেরোচ্ছে। সব বলছি গীতা, কিন্তু তার আগে তুমি কথা দাও, কোনোদিনও কাউকে বলবে না। আচ্ছা বাবা, আচ্ছা, কথা দিলাম, কোনো দিন কাউকে কিচ্ছু বলবো না। তারপর অজয় গীতাকে সমস্ত ঘটনা খুলে বলে। আজ থেকে এ আমাদের মেয়ে। এই মেয়েকে আমি পদ্মবিল থেকে পেয়েছি। পদ্ম ফুলের আর এক নাম হলো কমল, তাই এই মেয়ের নাম আজ থেকে কমলিনী। কিন্তু আমাদের যে অভাবের সংসার, আমাদেরই একবেলা ঠিক করে খাবার জোটে না, তাহলে এই বাচ্চার খাবার? তুমি চিন্তা করো না গিন্নি, কোনো একটা ব্যবস্থা ঠিক হবে। আর ঠিক তখনই জমিদার বাড়ি থেকে এক সৈন্য অজয়ের বাড়িতে আসে। অজয়, বাড়িতে আছো নাকি? ও অজয়! আগে বলুন, জমিদার মশাই পাঠালেন বুঝি? কিন্তু এবারে যে ফলন একদম হয়নি। খাজানাটা যদি একটু কম করতেন খুব ভালো হতো। তুমি প্রতি বছর সময়ের আগেই খাজানা দিয়েছ, তাই জমিদার এবারের খাজানা মুকুব করেছেন। আর তোমার সততা দেখে জমিদার বাবু নিজে তোমাকে তার কর্মচারীর পদে নিযুক্ত করেছেন। কাল সকাল সকাল গিয়ে জমিদার বাবুর সাথে দেখা করো। আমি চললাম। এই মেয়ে আজই আমার বাড়িতে এলো, আর আজই এমন সুখবর পেলাম। এই মেয়ের মধ্যে যে সত্যি দৈব শক্তি রয়েছে। অজয় জমিদার বাবুর কর্মচারী পদে নিযুক্ত হবার পর থেকে তাদের সংসারের সমস্ত দুঃখ কষ্ট অভাব দূর হয়ে যায়। দেখতে দেখতে কমলিনীও বড় হতে থাকে। এমনই একদিন সকালবেলা, গিন্নি, আজ কমলিনীর 5 বছর বয়স পূর্ণ হয়েছে। ওর জন্য তুমি পঞ্চব্যঞ্জন রান্না করো, কেমন? এ কি, ওইভাবে সবাই পদ্মবিলের দিকে ছুটছে কেন? মনে হয় নিশ্চয় কিছু অঘটন ঘটেছে। চলো তো গিন্নি, দেখি। তারা পদ্মবিলের কাছে গিয়ে দেখে পাশের বাড়ির দীপু খেলতে গিয়ে জলে ডুবে গেছিল, আর সে একেবারেই নিস্তেজ হয়ে পড়েছে। এই দীপু, কি হয়েছে তোর? উঠে পড় না দীপু, দেখ সবাই কত ভয় পেয়ে কান্নাকাটি করছে। কমলিনী দীপুর মাথায় হাত বুলোতেই পুকুরে ডুবে গিয়ে গিলে ফেলা সব জল দীপুর মুখ দিয়ে বেরিয়ে যায়। তারপর সে চোখ মেলে তাকায়। এই মেয়ে যে কোনো সাধারণ মেয়ে নয় অজয়, এ তো মা মহামায়া। ধুর, কি যে বলো তোমরা। না না, এসব কিছু না, এসব কিছু না। কিছুদিন পর
গ্রামের একটা ছেলেকে কাল কেউটে সাপে কাটে। ওঝা ডাক্তার দেখিয়েও যখন তার প্রাণ ফিরল না, তখন গ্রামের সবাই বলে কমলিনীকে ডেকে আনো। আর কমলিনী এসে সাপে কাটা ক্ষতস্থানে হাত দিতেই তার শরীর থেকে সমস্ত বিষ নেমে যায়। আমাদের কমলিনী সত্যিই মায়াবী শক্তির অধিকারী। আমাদের গ্রামের দুঃখ কষ্ট ঘোচাতে সৃষ্টিকর্তাই একে পাঠিয়েছেন। এইভাবে দিন কাটতে থাকে। গ্রামের কোনো সমস্যা, অসুখ বিসুখ, জমিতে ফসলের ক্ষতি সব কিছুতেই কমলিনীর হাতের ছোঁয়ায় জাদুর মতো ঠিক হয়ে যায়। এই গ্রামের এত উন্নতি আগে কোনোদিন কেউ দেখেনি। কাল অমাবস্যা, মহাযজ্ঞে আমার 108টা পদ্ম ফুল লাগবে, কিন্তু এখানে যে 107টা ফুল রয়েছে, আমাকে এখনো একটা ফুল জোগাড় করতেই হবে। শুনেছি পাশের গ্রামে একটা পদ্মবিল আছে, যাই সকাল হবার আগে পদ্ম ফুল তুলে নিয়ে আসি। সেই ডাইনি এক বুড়ির ছদ্মবেশে পাশের গ্রামে ওই পদ্মবিলের সন্ধান করতে থাকে। সন্ধান করতে করতে সে যখন কমলিনীদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, আমাদের মেয়ে যে জাদুর শক্তির অধিকারী তা এই গ্রামের সকলেই জেনে গেছে। সবার মুখে মুখে শুধু কমলিনীর কথা। আমার খুব ভয় করছে গো। যদি কেউ আমাদের মেয়েকে আমাদের থেকে কেড়ে নেয়, যদি কেউ ওর ক্ষতি করে দেয়, আমরা তো কাউকে বলতেও পারবো না যে ও কোনো সাধারণ মেয়ে নয়, ও হলো মায়াবী পদ্মরানীর মেয়ে। পদ্মরানীর মেয়ে? আমার 108টি পদ্মের ব্যবস্থা হয়ে গেল। কাল এই মেয়ের মাথা যজ্ঞে অর্পণ করলে তাহলে তো আমি এর সমস্ত জাদুর শক্তি লাভ করব, আর আমি হব সর্বশক্তির অধিকারী। পরের দিন সকালবেলা অজয় কাজে বেরিয়ে যায়। গীতা তখন রান্নাঘরে রান্না করছিল, আর কমলিনী ঘরের ভিতর খেলা করছিল। সেই সুযোগে ডাইনি এক বুড়ির ছদ্মবেশ ধরে, মা, মা কমলিনী, বাড়িতে আছো নাকি? কমলিনী। কে কে ডাকে আমায়? মা, ও মা, কেউ মনে হয় আমায় ডাকছে। কে? ভিতরে এসো। আগে আমি পাশের গ্রামে থাকি। আমার নাতির 10 দিন ধরে খুব জ্বর, কিছুতেই কমছে না, মরণ বাঁচন অবস্থা। শুনেছি কমলিনীর হাতের ছোঁয়ায় সবাই ভালো হয়ে যায়। আমি একবার কমলিনীকে আমার নাতির কাছে নিয়ে যেতে এসেছি। সব বুঝতে পারছি বুড়িমা, কিন্তু আমি যে আমার মেয়েকে একা কোথাও যেতে দিই না। আজ ওর বাবাও বাড়িতে নেই, তুমি বরং কাল সকালে এসো। যদি আজ রাতেই আমার নাতিটার কিছু হয়ে যায়, তখন আমি কি করব? তুমি চিন্তা করো না, আমি ঘন্টা 3 মধ্যেই তোমার মেয়েকে ফিরিয়ে দিয়ে যাব। তুমি কিচ্ছু চিন্তা করো না মা, এই তো পাশের গ্রাম। এই ঠাম্মিটা কত দূর থেকে এসেছে, বাবা ফিরে আসার আগেই আমি ফিরে আসবো। এই কথা বলে কমলিনী ওই বুড়ির সাথে বেরিয়ে পড়ে। কিন্তু বুড়ি তাকে ষড়যন্ত্র করে জঙ্গলের মধ্যে তার গুহার সামনে নিয়ে এসে তার আসল ডাইনির রূপ ধরে। এ কি? কে তুমি? তুমি তো ডাইনি, আমাকে এখানে কেন নিয়ে এলে? আজ রাতে তোর মাথাটাই তো আমার মহাযজ্ঞে আহুতি দেব, আর আমি হব সর্বশক্তির অধিকারী। কমলিনী ভয় পেয়ে কাঁদতে থাকে। তার চোখের জল মাটিতে পড়তেই তাদের গ্রামে নেমে আসে ভয়ঙ্কর দুর্যোগ। কমলিনী বাড়ি ফিরছে না দেখে গীতা অজয়কে সমস্ত কথা খুলে বলে। হায় হায়, এ কি বলছো গিন্নি? নিশ্চয়ই কমলিনী কষ্ট পাচ্ছে, তাই এমন ঝড় দুর্যোগ শুরু হয়েছে। আমি এখন কোথায় ওকে খুঁজি? চলো আমরা দুজন পদ্মবিলে গিয়ে পদ্মরানীকে স্মরণ করি, তিনি নিশ্চয়ই কিছু একটা উপায় বলে দেবেন। গীতা ও অজয় পদ্মবিলের কাছে পৌঁছে
পদ্মরানীকে ডাকতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই পদ্মবিল থেকে বেরিয়ে আসে পদ্মরানী। তারপর সমস্ত কথা শুনে পদ্মরানী বলে, আমার মেয়েকে এক ডাইনি পাশের গ্রামে গুহায় আটকে রেখেছে। ও ভয় কাঁদছে। ওর চোখের জল মাটিতে পড়ায় গ্রামে দুর্যোগ শুরু হয়েছে। ওকে তাড়াতাড়ি ফিরিয়ে আনতে না পারলে এই গ্রাম ধ্বংস হয়ে যাবে। এই নীল পদ্মটি তোমাদের কাছে রাখো। লুকিয়ে সাবধানে ডাইনির গুহায় প্রবেশ করে এই নীল পদ্মটি ওই ডাইনির গায়ে ছুঁড়ে দিলেই ওর বিনাশ ঘটবে। এরপর অজয় ও গীতা সেই গুহায় যায়। তারপর নীলপদ্ম ডাইনির গায়ে ছুঁড়ে দিতেই ডাইনির গায়ে আগুন লেগে সে ভস্মীভূত হয়ে যায়। তারপর কমলিনীকে গুহা থেকে উদ্ধার করে ওই পদ্মবিলের পদ্মরানীর কাছে যায়। তোমার মেয়ে যে আমাদের কাছে আর নিরাপদ নয়, ওকে এবার তোমার সাথে ফিরিয়ে নিয়ে যাও। এসব কি বলছো বাবা? আর পদ্মবিলে ওনার কাছে আমি কেন ফিরে যাব? আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। পদ্মবিলের পদ্মরানী হলো তোর আসল মা। তারপর অজয় কমলিনীকে সমস্ত ঘটনা খুলে বলে। সবকিছু শুনে কমলিনী বলে, আমি পদ্মরানীর সাথে যেতে পারি, কিন্তু একটা শর্তে। পদ্মরানী, তুমি কথা দাও আমাকে আমার বাবা মার সাথে দেখা করতে দেবে। ঠিক আছে মা, কথা দিচ্ছি। আর তোমার পালিত বাবা মাকে একটা জাদুর শ্বেতপদ্ম উপহার দেব। তারপরেই পদ্মরানী জাদু করে শ্বেতপদ্ম নিয়ে আসে এবং অজয়কে শ্বেতপদ্মটি দিয়ে বলে, যখনই তোমাদের কমলিনীকে দেখতে ইচ্ছে করবে এই শ্বেতপদ্ম বিলের জলে ছোঁয়াবে। তখনই আমি আর কমলিনী চলে আসব। আর গ্রামের কোনো সমস্যার সৃষ্টি হলে এই শ্বেতপদ্ম স্পর্শ করালেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই কথা বলে পদ্মরানী কমলিনীকে নিয়ে চলে যায়। মাঝে মধ্যেই অজয় আর গীতার যখনই কমলিনীকে দেখার ইচ্ছে হয়, তারা ওই শ্বেতপদ্ম পদ্মবিলের জলে ছোঁয়াতেই কমলিনী উপরে আসে, তাদের সাথে কথা বলে, সময় কাটায়। আর গ্রামে কোনো বিপদ ঘটলেই ওই শ্বেতপদ্মের ছোঁয়াতেই সব ঠিক হয়ে যায়। রাজগড়ের উঁচু পাহাড়ে যে ঝর্ণার জল বয়ে যাচ্ছে, ঠিক তার পাশ থেকেই শুরু হয়েছে ঘন জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে একটি ছোট্ট লাল পরী উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছিল। কি সুন্দর এই জঙ্গল! কত গাছগাছালি, কত ফুল, রসালো মিষ্টি ফল, কত পাখি ডাকছে চারিদিকে। কেমন সুন্দর প্রজাপতি উড়ছে, চারিদিকটা কি চমৎকার লাগছে। ঠিক সেই সময় ঘন জঙ্গলের এক গুহায় আগুনের সামনে বসে এক ডাইনি ধ্যান করছিল। কিন্তু হঠাৎ তার ধ্যান ভেঙে গিয়ে আমি যেন কেমন একটা মিষ্টি গন্ধ পাচ্ছি, কিন্তু এই গন্ধ তো কোনো ফুল বা পাকা ফলের নয়। তবে এমন সুগন্ধ কিসের হতে পারে? এই কথা ভেবে ডাইনি সেই সুগন্ধের উৎস অনুসন্ধান করার জন্য গুহা থেকে বেরিয়ে এদিকে ওদিকে দেখতে থাকে। আর তখনই তার চোখে পড়ে সেই ছোট্ট লাল পরী। ও যে দেখি একটা ছোট্ট লাল পরী। ওকে একবার ধরতে পারলে ওর ডানা কেটে আমার যজ্ঞের আগুনে আহুতি দিয়ে ও রক্ত চুষে খেলেই আমি ইচ্ছাধারী ভূত পরী হয়ে যাব। এই কথা বলে সেই ডাইনি ছোট্ট লাল পরীর পিছু নেয়। তারপর লাল পরীর কাছাকাছি এসে ডাইনি এক বৃদ্ধার ছদ্মবেশ ধারণ করে। কি কষ্ট! আর এই কথাগুলো ছোট্ট লাল পরীর কানে গিয়ে পৌঁছায়। তখন সে ওই বৃদ্ধার সামনে এসে দাঁড়ায়। তোমার কি হয়েছে? খুব কষ্ট হচ্ছে বুঝি? খুব কষ্ট হচ্ছে। কাঠ কুড়োতে এসে আমার কি অবস্থা হলো! তুমি চিন্তা করো না, আমার এই হাতটা ধরে উঠে দাঁড়াও, তারপর বলো তোমার আর কি লাগবে। তখন সেই বৃদ্ধা ডাইনি
ছোট্ট লাল পরীর ডানাটা চেপে ধরে আর হাসতে হাসতে নিজের আসল রূপ ধারণ করে। লাগবে লাগবে, তোর এই টানা জোড়া লাগবে, আর লাগবে তোর রক্ত, যেটা পান করলেই আমি ইচ্ছাধারী ভূত পরি হয়ে যাব। তুমি একটা ডাইনি, ছেড়ে দাও আমায়, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, ছেড়ে দাও। এই কথা বলে ছোট্ট লালপরি খুব কাঁদতে থাকে। আর সেই সময় জঙ্গলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল প্রকৃতি দেবী। সে ছোট্ট লালপরির কান্না শুনে তাড়াতাড়ি সেখানে আসে। ততক্ষণে ডাইনি ছোট্ট লালপরির ডানা দুটো কেটে নিয়েছে আর তাকে কামড় বসাতে যাবে। ঠিক সেই সময় স্তব্ধ হও ডাইনি, ওকে ছেড়ে দাও, নইলে আজই আমার হাতে তোমার মৃত্যু নিশ্চিত। প্রকৃতি দেবী, আপনি এখানে? ওহো, আমার কার্যে ব্যাঘাত ঘটালেন আপনি, কিন্তু আমি ছাড়ব না। ওই পরীর রক্ত চুষে আমি খাবই। এই কথা বলে সেই ডাইনি ছোট্ট লালপরির ডানা দুটি নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এবার তুমি আমায় বলো, কে তুমি, এখানে কি করছো, আর ডাইনি তোমাকে ধরলো কি করে? আমি লালপরি, রাজগড় পাহাড়ের ঝর্ণার পিছনে আমাদের পরীর দেশ। না 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 লালপরি, আমি তোমাকে কিছুতেই যেতে দিতে পারি না। তুমি যে এখনো খুব ছোট। তুমি একদম ভয় পেও না মা, আমার কিচ্ছু হবে না। আমি ঝর্ণার ওপারে পৃথিবী রাজ্যের জঙ্গলটা একটু ঘুরেই চলে আসবো। শুনে রাখো লালপরি, যদি তোমার ডানায় কোনোভাবে আঘাত লাগে তাহলে কিন্তু তুমি আর এখানে ফিরে আসতে পারবে না। তোমাকে চিরকালের জন্য মানব রূপেই ওই জগতে বসবাস করতে হবে। তারপর আমি আমাদের পরিরাজ্য থেকে ঝর্ণার জলের জাদু পথ ধরে জঙ্গলের মধ্যে উড়ে উড়ে জঙ্গলের শোভা দেখছিলাম। আর সেই সময় ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। আর এখন আমি যে রকমটি বলবো তুমি সেভাবেই কাজ করো। এরপর প্রকৃতি দেবী জাদু করে জঙ্গলের মধ্যে বয়ে যাওয়া নদীতে একটা ছোট্ট নৌকা নিয়ে আসেন। যাও লালপরি, তুমি ওই নৌকায় গিয়ে উঠে বসো। যতক্ষণ না এই নৌকা অন্য কেউ না থামাচ্ছে ততক্ষণ তুমি নৌকা থেকে নামবে না। আর শোনো, যদি কেউ তোমার নাম জিজ্ঞাসা করে তুমি বলবে তোমার নাম রেশমি। তারপর প্রকৃতি দেবীর কথা মতো লালপুরি সেই নৌকায় উঠে বসে পড়ে আর নৌকাটি তৎক্ষণাৎ এগোতে শুরু করে। নৌকো ভাসতে ভাসতে অনেক দূর এগিয়ে যেতে থাকে। তখন ও মা, ও কি গো, এমন একটা সুন্দর ছোট্ট ফুটফুটে একলা মেয়ে এই নৌকায় ঘুমন্ত অবস্থায় ভেসে চলেছে। তখন সেই বৃদ্ধ মাঝি তাড়াতাড়ি তার কাছে নৌকো নিয়ে গিয়ে, ও মেয়ে, ওঠো গো, এমন একলা একলা নৌকা চড়ে কোথায় যাচ্ছ? আমি রেশমি, আমি এটা কোথায় এসেছি? উফ, আমার যে খুব জল তেষ্টা পেয়েছে, আমাকে একটু জল খাওয়াবে? এই মাঝ নদীতে জল কোথায় পাই মা? তুমি এসো আমার সঙ্গে, আমার ঘরে এসো, তোমার কোনো ভয় নেই গো। সেখানে গিয়ে দেখবে একটা ঠাকুমা আছে। এরপর রেশমি সেই বুড়ো মাছের সাথে তার বাড়ি চলে যায় আর সেখানে গিয়ে, ও গিন্নি, দেখো কাকে এনেছি। তুমি একজন সঙ্গী চাইছিলে না, এই দেখো ভগবান তোমার জন্য একটা ছোট্ট নাতনি পাঠিয়ে দিয়েছেন। ও মা, একে কোথা থেকে পেলে গো? কেমন ফুটফুটে মিষ্টি দেখতে। কি নাম তোমার? আচ্ছা, ওসব না হয় তুমি পরে শুনো, আগে ওকে ঘরের ভেতরে নিয়ে যাও, বেচারিকে দুটো খেতে দাও, একটু জল দাও, ওর যে খুব তেষ্টা পেয়েছে গো। সেই বৃদ্ধা লাল পরীকে ঘরে নিয়ে যায়। তারপর
একটা থালায় করে একটু ভাত, নুন আর কাঁচা লঙ্কা খেতে দেয়। ঘরে এইটুকুই ছিল মা। মানুষটার বয়স হয়েছে তো, বেশিক্ষণ মাছ ধরতে পারে না। যা জোটে তাই বাজারে বিক্রি করে দুটি চাল নিয়ে আসে। তুমি কিচ্ছু চিন্তা করো না ঠাকুমা, আমি এই খাবারই খাবো, আমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ রে রেশমি, তোর বাবা মা আত্মীয় স্বজন কোথায় থাকে? তোর বাড়ি কোথায়? সে কথা আমায় জিজ্ঞাসা করো না ঠাকুমা, এক ভয়ানক বিপদে পড়ে আমি সব হারিয়েছি, সব হারিয়েছি। জানি না আমার কবে ফিরে পাবো সব কিছু। এরপর থেকে রেশমি সেই বৃদ্ধ মাঝির বাড়িতেই থাকতে শুরু করে। দিন কাটতে থাকে। একদিন, রেশমি, অনেকদিন পর চালে একটা লাউ হয়েছে, তুই একটু পেরে দিবি মা? তাহলে তোর দাদুকে একটু তরকারি করে দিতুম। আমি এক্ষুনি পেরে দিচ্ছি ঠাকুমা। এরপর ধীরে ধীরে রাত নেমে আসে, আর পরের দিন সকাল হতেই, ওগো শুনছো? কি চমৎকার হয়েছে, একবার দেখে যাও, দেখে যাও। কি হয়েছে গো গিন্নি? মাথাটা কি তোমার খারাপ হলো নাকি? সাত সকালে এমন হই হই করে চিৎকার করছো কেন? চালের ওপরে দেখো, গাছ একেবারে লাউয়ে ভরে গেছে। টমেটো গাছে টমেটো, বেগুন গাছে বেগুন। এ কি করে সম্ভব? এ যে একেবারে অবিশ্বাস্য। কবে সেই টমেটো, বেগুন, লাউ গাছ বসিয়েছি, আজ পর্যন্ত কোনোদিনও একটা ফুল ফুটতে দেখলাম না। তাতে সেখানে গাছে একেবারে ফলে ফুলে ভরে গেছে। ঠিক সেই সময় সেখানে ওই ডাইনিটা আবার এসে হাজির হয়। হ্যাঁ, গাছে ফলে ফলে ভরে গেছে। তোরা ওই পরীর জাদু করা গাছের ফল খা, আর আমি ওর রক্ত চুষে খাই। অনেক দিন খোঁজার পর আজ তোকে পেয়েছি লাল পরী। ও মা গো, হে যে ডাইনি গো! আর আর কোন পরীর কথা বলছে গো? কার রক্ত চুষে খাবে বলছে গো? এদিকে ডাইনি তখন ছোট্ট লাল পরীর দিকে এগোতে থাকে। তারপর তার গলা টিপে ধরে কামড় বসাতে চায়। ঠিক সেই সময় একটা বর্ষা এসে ডাইনির পিঠে গেঁথে যায়। দেখা যায় সেখানে প্রকৃতি দেবীর সাথে ছোট্ট লাল পরীর মা পরীও এসে উপস্থিত হয়েছেন। তুমি এসেছো? ওই দুষ্টু ডাইনি আমার ডানা দুটো কেটে নিয়েছে মা, ও আমার রক্ত চুষে খেতে চাইছিল। ডাইনি, তোকে আমি আগেও সাবধান করেছিলাম, কিন্তু তুই নিজের লোভ সংযত করতে পারলি না, তাই আমাকে বাধ্য হয়ে তোকে এই শাস্তি দিতেই হলো। আর কোনো ভয় নেই মা, এই তো আমি এসে গেছি। প্রকৃতি দেবী আমার ডানার অংশ থেকে তোমার ডানা তৈরি করে দেবেন, তারপরই আমরা আবার পরীর রাজ্যে ফিরে যাব। এরপর প্রকৃতি দেবী মা পরীর ডানা থেকে একটা পালক তুলে নিয়ে পালকটি ছোট্ট লাল পরীর কাঁধে ছুঁয়ে মনে মনে মন্ত্র পড়তেই ছোট্ট লাল পরীরও দুটি সুন্দর পাখনা তৈরি হয়ে যায়। এবার তাহলে সত্যি সত্যি রেশমি মা আমাদের ছেড়ে পরী রাজ্যে চলে যাবে। আমরা আবার একলা হয়ে যাব। সেই কবে আমাদের দুই ছেলে শহরে গিয়ে তাদের সংসার করছে, আমাদের একবারের জন্য দেখতে আসে না। রেশমিকে পেয়ে আমরা সব দুঃখ ব্যথা ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন তোমরা দুঃখ করো না দাদু, আমি তোমাদের কাছে মাঝে মধ্যেই এসে দেখা করে যাব, কথা দিলাম। এরপর প্রকৃতি দেবী সেখান থেকে অদৃশ্য হয়ে যান,
আর লালপরি তার মা পরীর সাথে সেখান থেকে উড়ে ঝর্ণার জাদু পথ ধরে আবারও পরীরাজ্যে ফিরে যায়। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো তঞ্জিনা, শিপ্রা, তসলিমা, আরব, মিঠুন, রিমি, আরিয়া, আমির, প্রিয়া, সুলতানা, আয়সা, ঈশান, প্রদীপ, জাহিদুল, নাজিম। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে। তাই রিও বার্ডস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন, তাতেও আপনার নাম থাকতে পারে। না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।